তদন্তের ফাঁকে কি অধরা ফাঁসি? আরজিকরের ঘটনা বিরলের মধ্যে বিরলতম নয়। সাজা ঘোষণার আগে পর্যবেক্ষণ শিয়ালদা আদালতের বিচারক অনির্বাণ দাসের। হাসপাতালের মধ্যেই তরুণী চিকিৎসকের ধর্ষণ খুন 9 আগস্ট যে ঘটনা ঘটে, সঞ্জয় রায়কে আজ যাবজ্জীবন সাজা দিল আদালত। তদন্তের ফাঁকে কি ফাঁসির বদলে যাবজ্জীবন? সিবিআই তদন্ত নিয়ে প্রশ্ন জনমনে। তদন্তের ফাঁকে কি অধরা ফাঁসি? আরজিকরের ঘটনা বিরলের মধ্যে বিরলতম নয়। সাজা ঘোষণার আগে পর্যবেক্ষণ শিয়ালদা আদালতের বিচারক অনির্বাণ দাসের। হাসপাতালের মধ্যেই তরুণী চিকিৎসকের ধর্ষণ খুন আর সেই ঘটনায় সঞ্জয় রায় সিভিক ভলেন্টিয়ার, তাকে যাবজ্জীবন সাজা দিল আদালত। তদন্তের ফাঁকে কি ফাঁসির বদলে যাবজ্জীবন? সিবিআই তদন্ত নিয়ে প্রশ্ন জনমনে। ওকে যাবজ্জীবন দিয়েছে। আমরা আমাদের আর্গুমেন্টে বারবার ধরে বলেছি দেয়ার হ্যাজ বিন সাম ল্যাচেস ইন দ্য পার্ট অফ দ্য ইনভেস্টিগেশন এজেন্সি। যেটা আগের দিনকে জজ সাহেব যখন সাজা ঘোষণা করেন উনি বলেছেন, তিনি ক্রিটিসাইজ করেছেন ওনার এই ইনভেস্টিগেশন নিয়ে কিছু কনফিউশন ক্রিয়েট হয়েছে। ইট ইজ দ্য ল্যাচেস অফ দ্য ইনভেস্টিগেশন এজেন্সি যে পুরোপুরিভাবে ওনারা করতে পারেনি, কারণ ওনাদের বক্তব্য ছিল আজকে ক্যাপিটাল পানিশমেন্ট, কিন্তু জজ সাহেব আজকে যাবজ্জীবন দিয়েছে। ইনভেস্টিগেশনের পার্ট বাকি আছে, আগামী দিনে তো আরো ইনভেস্টিগেশন হবে, সেটা যাতে ঠিকঠাক হয় সেটার দিকে আমরা এগোবো। তদন্তের ফাঁকে কি অধরা ফাঁসি, এই প্রশ্ন উঠছে। সরাসরি চলে যাব, আমার সঙ্গে অর্ণব হাজরা রয়েছে প্রতিনিধি। অর্ণবের সঙ্গে কথা বলবো। অর্ণব, আমরা আরজিকরের এমন একটা ঘটনা শুধু রাজ্য নয়, দেশের বাইরে বিদেশেও আমরা দেখেছি আলোড়ন ফেলে দিয়েছিল যে ঘটনায় উচ্চ পর্যায়ের তদন্ত, এবং তারপরেও যে সাজা ঘোষণা হলো সেখানে যাবজ্জীবন হলো, ফাঁসি নয়। এখানেই প্রশ্ন, তদন্তেই কি ফাঁক থেকে গেল? দেখো, সিবিআই তারা বলতে পারে যে তারা যে তিনটে ভারতীয় দণ্ড এখন, অর্থাৎ ভারতীয় ন্যায় সংহিতা 3টে ধারায় চার্জ এনেছিল, সেই 3টে চার্জই দোষী প্রমাণিত হয়েছে। কাজেই সিবিআই তদন্ত কিন্তু এক্ষেত্রে পুরোপুরি উড়িয়ে দেওয়া যায় না, তদন্তের মধ্যে যথেষ্ট গ্রহণযোগ্যতা রয়েছে। কিন্তু দোষী সাব্যস্ত হওয়া আর আজ সাজা ঘোষণার মধ্যে বিরলতম খুঁজে না পাওয়া বিচারকের, তাতে বেশ কিছু প্রশ্ন উঠছে। অর্থাৎ যে বায়োলজিক্যাল স্যাম্পেল, যে ডিজিটাল এভিডেন্স, যে টাওয়ার ডাম্পিং টেকনোলজি ব্যবহার করে অভিযুক্তের ওই স্থানে অবস্থান করা, তার ব্লুটুথ কানেকশন তার সেটা পাওয়া যাওয়া, এই যে বিষয়গুলির বাইরে অকাট্য যুক্তি বা এভিডেন্স আকারে আদালতকে কনফিডেন্সে নেওয়া, অর্থাৎ আদালতে ভরসা জোগানো যে এই ব্রুটাল রেপটা সঞ্জয় রায়ই করেছে, এই ক্ষেত্রে প্রসিকিউশন উইটনেসে আরও বেশি ধারালো তীক্ষ্ণ যুক্তি সম্ভবত দরকার ছিল। কারণ আমাদের দেশে মৃত্যুদণ্ডে দেওয়ার নিশ্চিতভাবে নজির রয়েছে, কিন্তু বিরলতম হতে হবে, এবং সেই বিরলতম দোষী সাব্যস্ত করার পরে কাউকে যখন মৃত্যুদণ্ডে সাজা দেওয়া হয়, সেক্ষেত্রে এভিডেন্সের মধ্যে কোনো রকম যেন সন্দেহ বা ধারণার বশবর্তী হয়ে কিছু না হয়, এটাও বিচারককে দেখতে হয়। এবং শেষ লগ্নে, একেবারে মামলা সাজা ঘোষণার শুনানির শেষ লগ্নে সঞ্জয় রায়ের আইনজীবী সেঁজুতি চক্রবর্তী যেভাবে পরপর ডিফেন্স বা রক্ষণাত্মক সওয়াল শুরু করলো সুপ্রিম কোর্টের একাধিক জাজমেন্টকে সামনে রেখে, এবং আমাদের দেশে মৃত্যুদণ্ডে সেটাকে সংস্কার করার নামে বিভিন্ন আইনের যে বিশ্ববিদ্যালয়, সেখানে যে সমস্ত স্টাডিগুলো রয়েছে, সেখানে বারবার বলা হচ্ছে আমাদের দেশে এবং সুপ্রিম কোর্টের বিভিন্ন জাজমেন্টে যে মৃত্যুদণ্ডকে না দিয়ে যদি তার বিকল্প আমৃত্যু কারাবাস বা অন্য কিছু দেওয়া যায়, এক্ষেত্রে আমাদের মামলার ক্ষেত্রে, অর্থাৎ সঞ্জয় রায় আইনজীবী বলছে আমাদের এই মামলার প্রসিকিউশন উইটনেস এভিডেন্সে বেশ কিছু পার্ট রয়েছে যেগুলি ধারণার বশবর্তী হয়ে সন্দেহের বশে, কাজেই একেবারে নিখুঁত যে সিবিআই প্রসিকিউশন সার্কামস্ট্যান্সিয়াল চেনটাকে কমপ্লিট করতে পেরেছে এটা নয়। কাজেই মৃত্যুদণ্ড নয়, বিকল্প শাস্তি দিক দোষী সাব্যস্ত হওয়ার পর, এই আর্জি রাখছে সঞ্জয় রায়ের আইনজীবী। এই জায়গাটা পাশাপাশি তার মা রয়েছে এবং তার অপরাধের অতীত, অর্থাৎ পাস্ট হিস্ট্রি কি রয়েছে সঞ্জয় রায়, হিনি স্টেট সাবমিশন করলেন অ্যান্ড ডিফ্যাক্টো সাবমিশন করলেন যাতে ডেথ পেনাল্টি দেওয়া হয়। আমরা সেখানে ওটাকে চ্যালেঞ্জ করে সাবমিশন করলাম যে হাউ সুপ্রিম কোর্ট ইটসেলফ হ্যাজ সেড যে তখনই
ডেথ সেন্টেন্স দেওয়া হবে যখন আর কোনো অল্টারনেটিভ পানিশমেন্টের আর কোনো কার্যকারিতা নেই। এবং সেই রিলেটেডই আমি অনেক কটা সাইটেশন আমরা দিয়েছিলাম। জজ সাহেব এসে বললেন যে ডেথ পেনাল্টি উনি দিচ্ছেন না, আমাদের সাবমিশনটা কনসিডার করা হয়েছে এবং আমাদের জাজমেন্টগুলো কনসিডার করা হয়েছে এবং লার্নেড কোর্ট বললেন যে এটা রেয়ারেস্ট অফ রেয়ার্স কেস নয়, তাই জন্য হাইয়েস্ট যে সাজাটা দেওয়া হয়েছে দ্যাট ইজ লাইফ ইমপ্রিজন। আপনারা কি আগামী দিনে হাইকোর্টের দ্বারস্থ হবেন? হ্যাঁ, সেটা তো যে কোনো অ্যাকিউজড যে কনভিক্ট হচ্ছে তার রাইট থাকে ওপরের আপিল কোর্টে যাওয়ার, তো ডেফিনেটলি উনি আপিল তো করবেন। সেজুতি চক্রবর্তী, সঞ্জয় রায়ের আইনজীবীর বক্তব্য আমরা শুনলাম। আবারও অর্ণবের কাছে যাব। অর্ণব, তুমি যেমনটা বলছিলে, দেখো একেবারেই এই জায়গাতে অর্থাৎ বিরলতম ঘটনাটাকে অভিহিত করা আদালতের পক্ষ থেকে, দ্বিতীয় হচ্ছে তার হিনিয়াস ক্রাইম অর্থাৎ জঘন্যতম অপরাধের কোনো অতীত রয়েছে কিনা সঞ্জয়ের, সেটাও আদালত বিবেচনায় আনে। এক্ষেত্রে সম্ভবত দোষী সাব্যস্ত হয়েছে জঘন্যতম অপরাধে, এরকম কোনো অতীত কিন্তু এখানে বিচারক পাননি। হয়তো ছোটোখাটো মামলা সে অভিযুক্ত বা কিছু ক্ষেত্রে এরকম জিজ্ঞাসাবাদের মুখোমুখি সে হয়েছে। আর তার মা রয়েছে, যদিও মা তার রয়েছে এটা এজলাসে সঞ্জয় বলছে, কিন্তু মা তার খোঁজ নেয় না, এটা বিচারক বলছেন। অর্থাৎ তার একটা ফ্যামিলি দায়বদ্ধতা রয়েছে। এই তিনটে বিষয়কে পরপর জোড়ার পর মৃত্যুদণ্ড নিয়ে রিথিং করে বা পুনরায় হয়তো নিজের মাইন্ডে বিষয়টাকে নিয়ে চর্চায় রাখে বিচারক। এবং আবারও বললাম, এভিডেন্স অকাট্য নিটোল হতে হয়, তবেই সেক্ষেত্রে এই ধরনের মৃত্যুদণ্ড বা ফাঁসির মতো নির্দেশ দেওয়া যায়। কারণ যে নির্দেশই দেওয়া হোক মৃত্যুদণ্ডের ক্ষেত্রে যেটা হয়, সেক্ষেত্রে এই মৃত্যুদণ্ড সুনিশ্চিত করার জন্য হাইকোর্টে অ্যাপিলেট ডেথ রেফারেন্সের মামলা হয়। হাইকোর্ট সেটা পরখ করে সেটার ফাইনাল সম্মতি দেবে। কাজেই কোনো রকম হয়তো 0.01% হলেও কোথাও এই এভিডেন্সের জায়গাতে খুঁত বা সন্দেহ রয়ে গেছে, যেটা বিচারকের মনে প্রশ্ন জাগিয়েছে। তাই হয়তো এই ক্যাপিটাল পানিশমেন্ট বা ফাঁসির নির্দেশ না দিয়ে আমৃত্যু কারাবাসের নির্দেশ দিয়েছেন বিচারক। যদিও বিচারক এর পরের পর্বের চ্যাপ্টারটা কিভাবে শুরু হবে তার একটা সুরও তিনি বেঁধে দিয়েছেন। বাবার উদ্দেশ্যে করা মন্তব্য, এরপরে উচ্চতর আদালতে যান, আমি যা পেয়েছি বিচারে তাতেই এই সাজা দিয়েছি, অর্থাৎ এরপরে যদি কিছু চান আপনারা যেতে পারেন উচ্চতর আদালতে। কাজেই বিচারক সেই পথটাও দেখিয়েছেন। সেক্ষেত্রে হাইকোর্ট বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চে এই মুহূর্তে মামলা বা সুপ্রিম কোর্টে কি হয় পরিবারের তোলা 5 ডজন প্রশ্নের, সেদিকে কিন্তু এই মামলার পরবর্তী বা এই ঘটনার পরবর্তী ধাপটা নির্ভর করছে। বেশ অর্ণব, আরজি করের ঘটনা বিরলের মধ্যে বিরলতম নয়। সাজা ঘোষণার আগে পর্যবেক্ষণ শিয়ালদা আদালতের। এখানে প্রশ্ন উঠছে, তদন্তের ফাঁকে কি অধরা ফাঁসি? আর ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে সিবিআই এর আইনজীবী তিনি কি বলছেন, তার কি মন্তব্য শোনাবো। আপনি আজকেও বললেন যে বিরলতকে বিরলতম ঘটনা, কিন্তু আদালতে যে অবজারভেশন এটা বিরলতম ঘটনা নয়। সর্বোচ্চ সাজার দাবি আপনাদের তরফে করা হয়েছিল, আমৃত্যু কারাদণ্ড দিল, কেন দেওয়া গেল না? এটা আমি এখন এই ব্যাপারে কোনো কমেন্ট করতে পারি না, কারণ এই ম্যাটার রয়েছে এখনো পেন্ডিং সাবজুডিস ম্যাটার, সুতরাং আমি এই ব্যাপারে কোনো কমেন্ট করব না।